এখনো কিন্তু রিসার্চ লেভেলেই বলতে গেলে আছে, এখনো খুব ওয়াইডলি ব্যবহার নাই, কিন্তু ব্যবহার আস্তে আস্তে বাড়ছে। সবচেয়ে বেশি আসলে কম্পোজিটের মধ্যে সবচেয়ে বেশি আসলে ইউজ হয় পিএমসি, তারপরে সিএমসি। সিএমসি যেটা বললাম যে এখনো শুরু হচ্ছে ব্যবহার, কিন্তু খুব ওয়াইড লেভেলে নাই, মেইনলি রিসার্চ লেভেলই আছে, ডেভেলপ হচ্ছে। আর মনে হচ্ছে যে সামনের দিকে আর ব্যবহার বাড়বে আর কি। সিরামিক তো তোমরা অলরেডি জানো, সিরামিকের এগুলা কি ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, যেটা নন মেটালিক হয় আর কি। তো এমনি আগে যে সিরামিক গুলো আসছিল প্রথম দিকে, সেগুলোর মধ্যে যা আছে হচ্ছে ব্রিক, পটারি, এসব টাইলস, এগুলো হচ্ছে খুব ওল্ড সিরামিক। তো এখন কিছু অ্যাডভান্স সিরামিক্স আসছে যেগুলো ব্যবহার আস্তে আস্তে বাড়ছে। এর মধ্যে যেমন কি কি আছে, যে তোমার বিভিন্ন ধরনের অক্সাইড, নাইট্রাইট, কার্বাইড, এইগুলাই এখন অ্যাডভান্স সিরামিক হিসেবে ব্যবহার করা হচ্ছে বা হয়। কিসের অক্সাইড, যেমন এর মধ্যে বলা আছে সিলিকন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিরকনিয়াম অক্সাইড, এইসবই এখন ব্যবহার বেশি। যখন কম্পোজিট সিরামিক দিয়ে কম্পোজিট বানাচ্ছে, তখন জেনারেলি যেগুলা অ্যাডভান্স সিরামিক সেগুলাকেই কম্পোজিটে কনভার্ট করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। সিরামিকের ভালো প্রপার্টি কি, এরা অনেক অনেক স্টিফনেস বেশি, হার্ডনেস বেশি, ওয়াইডনেস খুব ভালো, কেমিক্যালি ইনার্ট, হ্যাঁ, এগুলো সবকিছুই ভালো, কিন্তু মেইন সমস্যা সিরামিকের যে ডাক্টিলিটি, টাফনেস অনেক কম। সিরামিকের হাই টেম্পারেচার প্রপার্টিও কিন্তু ভালো, শুধুমাত্র আসলে একটাই মেইন কারণ যে ডাক্টিলিটি খুব কম। ডাক্টিলিটি বাড়ানোর জন্যই মেইনলি সিরামিককে রিইনফোর্সমেন্ট দিয়ে কম্পোজিটে কনভার্ট করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে চিন্তা করে তাহলে বলো দেখি, তাহলে সিরামিক যে রিইনফোর্সমেন্ট দেওয়া হবে, রিইনফোর্সমেন্টের প্রপার্টি কেমন হওয়া উচিত, কি মনে হয়? এর স্ট্রেংথ, টাফনেস অনেক অনেক বেশি বেশি হওয়া উচিত। কিছুটা ডাকটাইল হলে হয়তো ভালো হয়, কিন্তু কিন্তু ম্যাট্রিক্সটাই যদি সিরামিক থাকে তবে তবে ওভারঅল ডাক্টিলিটি খুব বেশি বাড়বে বলে মনে হয় না। টাফনেস বাড়বে আর কি। টাফনেস এটা আসলে টাফনেসই অনেক কম, টাফনেসটাকে মেইনলি বাড়ানোর জন্য, কারণ টেনসাইল স্ট্রেংথ, ইম্প্যাক্ট স্ট্রেংথ, এগুলো কিন্তু সিরামিকের খুবই কম। তো রিইনফোর্সমেন্ট দিয়ে কম্পোজিট বানালে আসলে কিছুটা হলো বাড়ছে। আরেকটা ইস্যু, একটা জিনিস হচ্ছে যে তোমার রিইনফোর্সমেন্টের স্টিফনেস আর সিরামিকের স্টিফনেস, এই দুটো যে রেশিও, এই রেশিওটা সিএমসি ক্ষেত্রে অনেক কম। সবচেয়ে বেশি কিসের ক্ষেত্রে, আসলে পলিমারের ক্ষেত্রে, পলিমার কম্পোজিট। কারণ পলিমার কম্পোজিট যে রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, তাদের স্টিফনেস আসলে ম্যাট্রিক্স থেকে অনেক বেশি থাকে, একের থেকেও বেশি। আর এমএমসি ক্ষেত্রে এই রেশিওটা কেমন হবে? ফাইবারের রিইনফোর্সমেন্টের স্টিফনেস আর হচ্ছে ম্যাট্রিক্সের স্টিফনেস, এই যে রেশিওটা, এটা এমএমসি ক্ষেত্রে কেমন হওয়ার কথা, দেখি বলতে পারবে কেউ? এমসির ক্ষেত্রে এটা হবে পিএমসি আর সিএমসি মাঝামাঝি। আচ্ছা মাঝে জেনারেলি কত, একের কাছাকাছি, মানে কি যেগুলো তোমাকে বলেছি স্টিফনেস, সরি, এনফোর্সমেন্ট আর ম্যাট্রিক্স, অ্যারাউন্ড 4-5 এরকম হতে পারবে, মানে একের বেশি চেয়ে মনে করছো? একের থেকে একটু বেশি, কিন্তু খুব এত বেশি মনে হয় না, মানে মোটামুটি কাছাকাছি স্টিফনেস এরই ব্যবহার হয় এমএমসি ক্ষেত্রে। হ্যাঁ, একটু তো অবশ্যই বেশি, একের থেকে বেশি, কিন্তু 4-5 এত বেশি কি যাবে এই লেভেলের? এরকম তো এরকম তো হলেও হতে পারে। যেমন ধরুন যে স্টিলের ইয়াংস মডুলাস কত, প্রায় 200 গিগাপ্যাসকেল। আমরা যদি ডায়মন্ড বা সিলিকন এদের যদি 300 বা 400 গিগাপ্যাসকেল হয়, তবে এমন মেটাল কি স্যার পাওয়া সম্ভব নয় যেটার ইয়াংস মডুলাস হচ্ছে 80 বা 100 গিগাপ্যাসকেল। আমি যদি ভুল বলি তবে কিছু কিছু অ্যালুমিনিয়াম এবং ব্রাসের ক্ষেত্রে কিন্তু 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 ইয়াংস মডুলাস 100 গিগাপ্যাসকেলের নিচে। তবে আমার জানা মতে কোনো মেটালই কোনো কোনো ভালো মেটালই, অবশ্য লেড, সোডিয়াম এগুলোর কথা বলতে পারবো, কোনো ভালো মেটেরিয়ালই বোধহয় বোধহয় যদি 20 বা 30 গিগাপ্যাসকেলের নিচে নেই। আর খুব ভালো সিরামিকেরও বোধহয় 1 টেরাপ্যাসকেল বোধহয় ক্রস করতে পারেনি আমার জানা মতে, হতে পারেনি। অ্যাডভান্স সিরামিকে আমি এতটাও চেক করিনি, মানে মোটামুটি রেশিওটা 10-5 হতেও পারে, কিন্তু 10 বোধহয় একটু বেশি হয়ে যাবে। তো খুব বেশি যাবে না, যেটা বলতেছে এমনি, হ্যাঁ 5 হতে পারে, কিন্তু বলে মোটামুটি একের কাছাকাছি, মানে তাই বলে 2-3 এরকম না, ঠিক আছে, কিন্তু মোটামুটি কম, মানে একের কাছাকাছি বা একটু বেশি, কিন্তু সিএমসি ক্ষেত্রে এটা অনেক অনেক কম, আর পিএমসি ক্ষেত্রে অনেক বেশি। তোমাদের প্রজেক্ট পেজটা দেখো, এখানে টেবিল দেখানো আছে যে বিভিন্ন ধরনের যে মেটাল, সিরামিক, পলিমার যেগুলো ম্যাট্রিক্স হিসেবে ইউজ হয়, তাদের একটা কম্পারেটিভ প্রপার্টি একটু দেওয়া আছে, জাস্ট দেখে নেওয়ার জন্য, তার ডেনসিটি কেমন, কন্ডাক্টিভিটি কেমন, এসব আর কি। আচ্ছা, একটু আগে আমি যেগুলো বললাম, জেনারেলি যেগুলো অ্যাডভান্স সিরামিক, তোমরা জানো বেশি আমার থেকে মনে হয় বেশি, তো সেগুলাকে মেনলি কম্পোজিটে কনভার্ট করা হচ্ছে।
কি ফাইবার রিইনফোর্সমেন্ট দেওয়া হতে পারে, দেখো কোন কি আইডিয়া আছে সিরামিকের মধ্যে যা দিলে টাফনেস বাড়বে? সিরামিকের মধ্যে যদি ফাইবার রিইনফোর্সমেন্ট দেওয়া হয় তাহলে মেটাল হওয়ার চান্স খুবই কম, পলিমারের তো প্রশ্নই ওঠে না। সুতরাং এমন হতে পারে যে খুব স্পেশালাইজড কিছু সিরামিক, সিঙ্গেল ক্রিস্টাল বা বা টাফনেস হুইস্কার তো বা টাফ বাড়াতে হবে। সিরামিক্স, হ্যাঁ, কেন এরকম কিছু মেটাল দেবে। দিলে? ঠিক আছে, মেটাল দিলে কেন হবে? যেমন যে এগুলো কার্বন আছে, কার্বনটা একটু বিতর্ক আছে, কার্বন কি মেটাল না নন মেটাল, কিন্তু সিলিকন কার্বাইড, টাইটানিয়াম এই যে সিলিকন নাইট্রাইড আছে, এগুলো সিরামিক, সব অ্যালুমিনা সিরামিক, সিলভার এগুলো সবই সিরামিক। কার্বনটা কি তাহলে? কার্বনটা কার্বনটাও স্যার টেকনিক্যাল ইনঅর্গানিক ইনঅর্গানিক কম্পাউন্ড, কিন্তু আমরা তো কার্বনকে নন মেটাল হিসেবেই হিসেবে জানি। কিন্তু আসলে ব্যাপার হলো যে কার্বন যেহেতু অনেক মেটালের সাথে অ্যালয় ফর্ম করতে পারে, সেহেতু সেহেতু আবার এটার যে স্ট্রাকচার যে বিশেষ করে ডায়মন্ড স্ট্রাকচারটা অনেকটা কোভ্যালেন্টের মতো, সুতরাং ইন সাম সেন্স এটাকে সিরামিক বলা যেতে পারে। যেমন ডায়মন্ডকে ইন সাম সেন্স সিরামিক বলা যায়, সেই সেই সেন্সে। তাহলে এখানে যে রিইনফোর্সমেন্ট গুলো বলছে, দেখো সিলিকন কার্বাইড, টাইটানিয়াম ডাইবোরাইড বা অ্যালুমিনা, এগুলো তো সিরামিক, তাই না? কিন্তু স্যার অ্যালুমিনা নয়, এখানে বলা হচ্ছে অ্যালুমিনাইট। আবার সিলিকন নাইট্রাইটের মধ্যেও কিন্তু সিগনিফিকেন্ট কোভ্যালেন্ট প্রপার্টি পায়। সুতরাং আমরা বলতে পারি যে মেইনলি রিফারেন্স গুলো হচ্ছে সিরামিক অথবা ইন্টারমেটালিক অ্যালয়েস। হ্যাঁ, তাহলে 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 এদের স্টিফনেস কি খুব বেশি তো কম না নাকি? এদের স্টিফনেস তো যথেষ্ট হাই আছে, হ্যাঁ, কিন্তু তাহলে তাহলে তো খুব বেশি মানে একের থেকে হয়তো বা কম, কিন্তু খুব আবার বেশি কম না আর কি। মানে যে হ্যাঁ, জিনিসটা বলতেছিলাম আর কি, যে রিইনফোর্সমেন্ট আর ম্যাট্রিক্স এর স্টিফনেস এর ইস্যু, সেটা হয়তো একের থেকে কম, কিন্তু খুব বেশি আবার কমও না। আচ্ছা দেখো, এরপরে যে যে প্রোডাকশন টেকনিক গুলো এখন পর্যন্ত ইউজ হচ্ছে সিএমসি বানানোর জন্য, সেগুলো একটু বর্ণনা করা হয়েছে। তো প্রথম টেকনিকটাকে বলছে কোল্ড প্রেসিং এন্ড সিন্টারিং। এটা তোমরা মনে হয় জানো যে সিরামিক যেভাবে ফর্ম করতে হয়, জাস্ট এখানে কি করেছে, সিরামিক ম্যাট্রিক্স এর সাথে যে রিইনফোর্সমেন্ট ইউজ করবে সেটাকে পাউডার ফর্মে নিয়েছে, নেওয়ার পরে এদেরকে ডায়ে নিয়ে পাঞ্চ করেছে, তারপরে সিন্টারিং করেছে। নরমাল তোমরা মনে হয় জানো। আচ্ছা, আরেকটা স্পেশাল জিনিস থাকে সিরামিকের সাথে সবসময়, কি অ্যাড করতে হয় এটা বলো দেখি। সিরামিক ম্যাট্রিক্স এর সাথে রিইনফোর্সমেন্ট তো দিচ্ছেই, কিন্তু কমনলি যে কোনো সিরামিক প্রসেস করতেই আরেকটা ইনগ্রেডিয়েন্ট বা কনস্টিটিউয়েন্ট থাকে, সেটা কি সিরামিকের? বাইন্ডার। হ্যাঁ, তো বাইন্ডার দিতেই হয়। কেন বাইন্ডার দিতে হয়? নইলে নইলে সিরামিক পাউডার একটার সাথে একটার সাথে জয়েন্ট হতে পারবে না, হয়তো সোজা বাংলায় যাকে বলছে ঝুরঝুর করে ভেঙে পড়ে যাওয়ার চান্স হ্যাঁ, থাকে। তো তাহলে তাহলে ঠিক আছে, তাহলে এই জন্য বাইন্ডার দিচ্ছি, কিন্তু বাইন্ডারটা কি পরে থেকে যায় প্রোডাক্টের সাথে? না স্যার, বাইন্ডারটা যেহেতু অর্গানিক, আর অর্গানিকটা যেহেতু 300-400 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই পাইরোলাইজ ভ্যাপোরাইজ হয়ে যাবে, সুতরাং ফাইনালি বাইন্ডারটা থাকবে না। মানে সিন্টারিং এর সময় বা পরের স্টেজে বাইন্ডারটা চলে যাবে আর কি। তো পরে দেখো এই টেকনিক যদি অ্যাপ্লাই করা হয়, এরকম একটা, এখানে যেটা যেহেতু শেপটা একটা রেক্টাঙ্গেল শেপ, এরকম একটা কম্পোজিট তৈরি হয়ে যাবে আর কি। এটা খুব ইজি আছে। এরপরে টেকনিকটাকে বলছে হট প্রেসিং। এটা এটা হট প্রেসিং নাম দিয়েছে, কিন্তু এটা আসলে আরেকটা নাম হচ্ছে স্লারি ইনফিল্ট্রেশন। ছবি দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবা, এখানে যে ম্যাট্রিক্সটা নিবে সেটা একটা স্লারি তৈরি করছে, কাজে অবশ্যই ম্যাট্রিক্স থাকবে, বাইন্ডার থাকবে, এবং স্লারি তৈরি করার জন্য একটা সলভেন্ট থাকবে এই ট্যাঙ্কের ভিতরে। আর যে এনফোর্সমেন্টটা হবে সেটা একটা প্রিফর্ম তৈরি করছে ইনিশিয়ালি, সেটাকে এখন এই যে সিরামিক ম্যাট্রিক্স ট্যাঙ্কের মধ্যে পাস করলে কি হবে, ম্যাট্রিক্সের গায়ে, সরি, এনফোর্সমেন্টের গায়ে সিরামিকটা লেগে যাবে, ভিতরে কিছু কিছু ঢুকবে। তারপরে এটা যখন একটুখানি সলিড হবে, এটাকে কি করলো, একটা ম্যান্ডেলের চারপাশে চেন নিল। ম্যান্ডেল না নিলেও হবে, জাস্ট তুমি এইভাবে স্ট্যাক করে যদি নেওয়া যায় সেটাও নেওয়া যাবে। তারপর কি করলো, এই যে এখানে যে টেপটা তৈরি হইলো, এটাকে অনেকভাবে বিভিন্ন শেপে কেটে এটাকে স্ট্যাক করলো, একটা পর একটা দিয়ে স্ট্যাক করলো। এরপর এটাকে হট প্রেস করলো। এটার নাম হট প্রেস না দিয়ে আমার মনে হয় স্লারি ইনফিউশন দিলেই বেশি ভালো ছিল, যদিও এখানে লাস্টে যে হট প্রেস করছে। এটার প্রপার্টি কেমন হবে তোমাদের কি মনে হয়, এখানে যে সিএনসিটা তৈরি হবে? তোমরা যে সিরামিক প্রসেসিং পড়েছো, এটা সেটা স্যার, মেনলি মেনলি কি এই এক নাম্বারটাই নাকি? সিরামিক প্রসেসিং এর ক্ষেত্রে মেইনলি প্রথমটাই আমরা পড়েছি। সিরামিককে তো এইখানে, সাধারণত মেল্ট করা হয় না। হ্যাঁ, তো এইখানে স্লারি ইনফিল্ট্রেশনে এই এই ধরনের টেকনিকটা অ্যাপ্লাই করছে। স্লারি থেকে একটা কম্পোজিট তৈরি করছে, সেগুলোকে বিভিন্ন অনেকগুলা এই টেপটা তৈরি করছে, টেপটা বিভিন্ন শেপে তো কাটা যায়, অনেকগুলো টেপ একসাথে করে স্ট্যাক করে এটাকে পরে হট প্রেস করছে, করে এরকম একটা ফাইনাল প্রোডাক্টটা কেমন হবে, এরকম একটা হবে শেপ আর কি।
এটাকে হট, অনেক সময় স্লারি ইনফিল্ট্রেশন বলে, আবার যেহেতু হট প্রেস করছে লাস্টে এটাকে হট প্রেসও বলে আর কি। এটা তো বুঝতে মনে হয় খুব একটা কঠিন কিছু না, খুবই সহজ। আচ্ছা, এরপরে বলছে রিয়াকশন বন্ডিং, তার মানে কি রিয়াকশন হবে এবং রিয়াকশনের পরে বন্ডিং হবে, এরকম একটা টেকনিক আর কি। তো এখানে ছবিটা একটু দেখো, পরের পেজে কি করছে, প্রথমে একটা সিলিকন, সিলিকন নিচ্ছে, সিলিকন কার্বাইড হুইস্কার নিচ্ছে, এটা রেইনফোর্সমেন্ট সিলিকন কার্বাইড। এদেরকে প্রথমে একটা কোন একটা চেম্বারে দিয়ে পাঞ্চ করে কম্প্যাক্ট করছে। এই কম্প্যাক্ট যে বডি, এটাকে পরে একটা ফার্নেসে বা কোন একটা রিঅ্যাকশন চেম্বারে, ফার্নেসে হতে পারে, যে কোনো চেম্বারে হতে পারে, সেখানে নিয়ে এখান দিয়ে নাইট্রোজেন পাস করছে। নাইট্রোজেন যখন পাস করছে তখন যে সিলিকন ছিল সেই নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করে সিলিকন নাইট্রাইট তৈরি করে ফেলবে। সিলিকন নাইট্রাইটটাই হচ্ছে ম্যাট্রিক্স, আর সিলিকন কার্বাইড যেটা আগে দিয়েছিল ভিসকাস, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। লাস্টে এরকম একটা প্রোডাক্ট, সিএমসি প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। এইটাতে টেম্পারেচার কি মনে হয় তোমাদের, টেম্পারেচার কি বেশি না কম? এটা স্যার রিয়াকশনের উপর নির্ভর করবে। হ্যাঁ, রিয়াকশন রিঅ্যাকশনের জন্য যেটুকু লাগে সেটুকুই, কিন্তু খুব বেশি না। যেমন আগের দুটো টেকনিকে কি তোমাকে যেহেতু এখানে হট প্রেস করা হচ্ছে, এখানে আবার একটা সিরামিককে মেল্ট করা হচ্ছে, টেম্পারেচার অনেক বেশি বলা যায়। ওখানে স্যার প্রথম ক্ষেত্রে ইনফিল্ট্রেশন ক্ষেত্রে সিরামিককে মেল্ট করার দরকার নেই, সিরামিকের পাউডার তৈরি করে সেটা স্লারি মেল্ট না করলেও কিছুটা তো তোমার ইয়েতে আসবে, এটা কি এমনিতেই এসে যাবে? মানে প্রেস। সলভেন্ট দিলে কি এটা সলিউশনে চলে আসবে, সলিড তৈরি হয়ে যাবে? অ্যাকচুয়ালি স্যার যদি কিছু সিরামিক পাউডার দেওয়া হয় এবং সারফেস অ্যাক্টিভ এজেন্ট এজেন্ট এর সাথে মিক্স করা হয় যে যে এর এর ফ্লোকুলেশন প্রিভেন্ট করার জন্য, তাহলে মোটামুটি একটা ফ্রি ফ্লোয়িং স্লারি তৈরি করা যেতেই পারে এবং এটা এটার হতে জন্য পারে, ঠিক হয়তো আছে, তাহলে এক্সট্রা তাহলে মেল্টিং এর নাই দরকার কিন্তু, নেই। আচ্ছা ঠিক আছে বুঝছি, তাহলে তো অত টেম্পারেচার অত বেশি না, কিন্তু এই হট প্রেসে টেম্পারেচার কত রাখতে হয়? তো কিন্তু তোমরা যখন সিটারিং করো, সিটারিং কি, সিটারিং লেখা আছে যে মেল্টিং এর থেকে, মেল্টিং এর 0.8 থেকে একটু বেশি, তাহলে এটা এখানে কিন্তু টেম্পারেচার অনেক, সিটারিং এর সময় কিন্তু টেম্পারেচার অনেক বেশি থাকে, খুব যে কম থাকে তাও না। জি স্যার। হট হট প্রেসের সময় কেমন থাকে তাহলে, কি আইডিয়া বলো তো, কি এখানে হট প্রেস করবে, এখানে টেম্পারেচার কেমন দিবে? হট প্রেসের জন্য যেহেতু প্রেসার আর টেম্পারেচার দুটো একসাথে অ্যাপ্লাই করা হচ্ছে, তাই তাই সেপারেট প্রেসার আর সেপারেট টেম্পারেচার, প্রেসার বা টেম্পারেচার একটু কম লাগলেও লাগতেও পারে, আচ্ছা, কেননা এটা হ্যাঁ ঠিক আছে, দুটাকে একসাথে এটাতে হচ্ছে। টেম্পারেচার কম সেটা হতে পারে, কিন্তু তারপর যে খুব কম তাও না। তার থেকে কিন্তু এখানে যে পরে যে টেকনিকটা বললো 3 নাম্বারটা, সরি, ওই রিঅ্যাকশন বন্ডিং, এখানে কিন্তু টেম্পারেচার আসলে আরো কম, মানে রিঅ্যাকশনের জন্য যেটুকু লাগে সেটুকু, খুব বেশি কিন্তু লাগবে না আর কি। তো সেই এটা একটা অ্যাডভান্টেজ যে টেম্পারেচার কম, কাজে এই ক্ষেত্রে যেহেতু টেম্পারেচার কম, রেইনফোর্সমেন্ট এবং ম্যাট্রিক্স সবারই মানে ডিস্টর্ট বা প্রপারলি ডিটারেট করার সম্ভাবনা একটু কমই আছে। আর কি কোনো সুবিধা মনে হচ্ছে এই রিঅ্যাকশন বন্ডিং এ, টেম্পারেচার কম ছাড়া? শুধু এখান থেকে কি আইডিয়া করা যাচ্ছে কিছু, আর কোনো সুবিধা কি মনে হয়? এখানে স্যার আমরা ফাইব্রাস ম্যাটেরিয়ালকে ল্যামিনারলি কম তৈরি করতে পারছিলাম হট হ্যাঁ, প্রেসিং এর ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু এখানে তো তুমি মানে যে কোনো ধরনের হুইস্কারও ব্যবহার করা যাচ্ছে, এখানে তুমি যদি শর্ট ফাইবার চাইতো সেটাও কি ব্যবহার করা যেত এখানে? এখানে তো হুইস্কার খুবই ছোট, এখানে কি শর্ট ফাইবার ইউজ করার কোনো সুযোগ আছে? আহ, যদি প্রবাবলি সিন্টার করা যেত, তবে হলেও হতে পারতো, এই ব্যাপারটা স্যার সিন্টারিং তো নাই, শিওর এখানে না। সিন্টারিং করছে না, টেম্পারেচার তো আরো কম। এখানে স্যার আহ, মোটামুটি সরি মেটাল ওয়েট আর তার রিনফোর্সমেন্টটা কি একসাথে হিট করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, আবার স্যার ফার্নেসের মধ্যে হিট করা হচ্ছে, দুইবার হিটের জন্য হয়তো কস্ট খানিকটা বাড়তেও পারে। আর প্রপার্টি বলবো, যেহেতু রিয়েকশন প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছে, যদি কোনো সাইড রিয়েকশন হয়ে থাকে তবে পোরোসিটির কিছুটা চান্স, যেহেতু ফাইনাল স্টেজে আবার নতুন করে ডেন্সিফিকেশন হচ্ছে না, তবে পুরোপুরি যদি সলিড প্রোডাক্ট হয় তবে এরকম চান্স কম। কিন্তু স্যার নাইট্রোজেন গ্যাসটাকে তো ভেতরে ঢুকতে দেওয়ার সুযোগ দিতে হতে পারে, সেক্ষেত্রে ভিতরে তো ঢুকছে, ভিতরে তো সে আসছেই, তাছাড়া কিভাবে নাইট্রাইট মানে হবে? এই রিইনফোর্সমেন্টটা একদম ভেতর পর্যন্ত যদি নাইট্রেটে কনভার্ট না হয় তবে তো ভেতরের দিকে কিছুটা আনরিয়েক্টেড সিলিকন থেকেই যাবে। এটা কন্ট্রোল করতে হবে আর কি, নাহলে তো সিলিকন, হ্যাঁ শুধু সিলিকন থেকেই যাবে, কিছু করে খুব একটা হবে না। ঠিক আছে, তাহলে তাহলে কি তোমার কি ওভারঅল কি মনে হচ্ছে যে তাহলে মানে প্রপার্টি কি অত ভালো হচ্ছে না যদি কন্ট্রোল না করা যায়? রিঅ্যাকশনটা ঠিকঠাক কন্ট্রোল করা না যায় তাহলে প্রপার্টিটা ভালো হবে না। আর যদি রিঅ্যাকশনটা ঠিকঠাক কন্ট্রোল করা যায় তবে প্রথম দিকে তো
প্রথম দিকে তো দেখা যাচ্ছে যে সিলিকন এবং সিলিকন কার্বাইড এদের যদি একসাথে কম্প্যাক্ট হিসেবে না থাকে, তো যখন সিলিকন নাইট্রাইড ফর্ম করবে তখন কি এটার কম্প্যাকশন আরো কমে যেতে পারে কিনা সেটা বলা যাচ্ছে না, কারণ আমি তো সিলিকন আর সিলিকন নাইট্রাইডের ডেনসিটি মানে রিলেটিভ ডেনসিটি সম্পর্কে জানি না। যদি জানতাম তাহলে একটা কমেন্ট করতে পারতাম যে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনের ফলে এটার কি ভলিউম বাড়ে না কমে। যদি ভলিউম বেড়ে যায় তবে তবে সেটাকে কন্ট্রোল করাটা প্রবলেমেটিক হয়ে যাবে। তাহলে সেগুলো সবগুলাই কনসিডার করতে হবে। এরপর টেকনিকটা যেটা আছে সেটাকে বলছে 2 আর 3, আগে 2 আর 3 বললো সেটা কম্বিনেশন। তো এখানে দেখো কি করছে, এখানে সিলিকন সিলিকন ক্লথ নিচ্ছে, সিলিকন কার্বাইড নিচ্ছে। সিলিকন কার্বাইডটা হচ্ছে এখানে এনফোর্সমেন্ট, আর সিলিকন যে ক্লথ নিল সেটা ম্যাট্রিক্স। কিন্তু এখনো কিন্তু সিলিকন এখনো সিরামিক হয় নাই আর কি। তো প্রথমে এরকম সিলিকন ক্লথ সিলিকন কার্বাইডের অনেকগুলো লেয়ার নিয়ে স্ট্যাক করে সেটাকে প্রথমে হট প্রেস করছে বা পাঞ্চ করছে, পাঁচ করে এটাকে কম্প্যাক্ট করে নিচ্ছে। তারপর এটাকে ফার্নেসে বা রিঅ্যাকশন চেম্বারে নিয়ে এখানে এবার নাইট্রোজেন পাস করছে। নাইট্রোজেন যখন পাস করছে তখন সিলিকনটা সিলিকন নাইট্রাইড তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি যে সিলিকন নাইট্রাইড ম্যাট্রিক্স আর সিলিকন কার্বাইড রিইনফোর্সমেন্ট, এবং এটা মানে লেয়ার বাই লেয়ার কম্পোজিট হচ্ছে আর কি। এখানে এখানে তাহলে হট প্রেস করছে আর রিঅ্যাকশন বন্ডিং দুটাই হচ্ছে আর কি একই সাথে। এটা কি মনে হচ্ছে, এটার প্রপার্টি কিরকম হবে? মানে এখানে হট প্রেস হচ্ছে আবার রিঅ্যাকশন বন্ডিং ও হচ্ছে। এখানে এখানে স্যার এটা হচ্ছে ল্যামেলার কম্পোজিট। হ্যাঁ, আর আগে আর আগের যেটা যেটা ছিল মানে ইমিডিয়েটলি আগে যেটা সেটা সেটা হচ্ছে পার্টিকুলেট পার্টিকেলের হ্যাঁ হতে পারে। দুটোর প্রপার্টি ভিন্ন ভিন্ন। অ্যাকচুয়ালি রিইনফোর্সমেন্টের রিলেটিভ শেপের কারণে প্রপার্টি কিভাবে চেঞ্জ করবে। ডিফারেন্ট হবে, তবে সেটা হ্যাঁ, ডিফারেন্ট হবে। মোটামুটি এতটুকু বলতে পারছি যে 2 এবং 3 এর কম্বিনেশনে যে টেকনিকটা তৈরি হয় সেখানে ডাইরেকশনাল প্রপার্টি বেশি পাওয়া যাবে। আর শুধুমাত্র 2 নাম্বার টেকনিকটা মানে রিঅ্যাকশন বন্ডিং অ্যাপ্লাই করলে আইসোট্রপিক প্রপার্টি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে একটু বলা যেতে পারে যে একটু বেটার হলে হতে পারে। এরপরে হ্যাঁ, আরেকটা টেকনিক আছে, হ্যাঁ বলো, বলবা। আমি বলছিলাম যে স্যার অ্যাকচুয়ালি এটা নির্ভর করবে যে কোথায় আমরা অ্যাপ্লিকেশন করব সেটার উপর। যদি আইসোট্রপিক কিছু কিছু ক্ষেত্রে ভালো হয় তবে রিঅ্যাকশন বন্ডিং ভালো। আর যদি আমাদের মনে হয় যে রিলেশনাল ডাইরেকশনাল প্রপার্টি প্রপার্টি দরকার। লাগবে তবে 2 এবং 3 কম্বিনেশনটাই ভালো। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা টেকনিক বলছে এটা হট প্রেস। এটাকে আবার নাম দিয়েছে হট প্রেস, কিন্তু এখানে আছে হুইস্কার রিইনফোর্সমেন্ট হিসেবে হুইস্কার ইউজ করছে। সেটা প্রথমে যেটা করছে দেখো, প্রথমে সিলিকন কার্বাইড সরাসরি সিলিকন কার্বাইড নিচ্ছে, সিলিকন নাইট্রাইড নিয়ে নিচ্ছে। এদেরকে প্রথমে কি করছে, প্রথমে একটা হট প্রেস চেম্বারে নিচ্ছে, সেখানে হট প্রেস করছে আর কি। এখানে একবার হট প্রেস করলো, তারপরে আরেকবার বের করে নিয়ে এসে আবার আবার আরেকটা হট প্রেস করছে, সেখানে হচ্ছে হিটিং, মানে এটা হচ্ছে হাই হট প্রেস। আইসোস্ট্যাটিক প্রেসিং এর মতো অনেকটা। হ্যাঁ, তার মানে Yes, সব দিক yes. দিয়ে এখানে প্রেসার একই, কিন্তু এখানে হয়তো বা সব দিকে প্রেসার একই না। এরকম করার দরকার কি, মানে দুইটা স্টেজে কেন করছে বলতে পারবা? সরাসরি এখান থেকে নিয়ে এসে এখানে 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 না গিয়ে এখানে চলে আসলে হতো না? সরাসরি ট্যাঙ্ক স্লারি থেকে সরাসরি কম্প্যাকশনে এটা বোধহয় একটু ডিফিকাল্ট হতো, কেননা সেখানে যে পাউডার গুলো আছে সেই পাউডার গুলোকে মোটামুটি কম্প্যাক্ট করে একটা স্টেবল শেপে তো নিয়ে আসতে হবে। স্টেবল শেপে না এনে যদি এটাকে সরাসরি আইসোস্ট্যাটিক প্রেসিং এ দেওয়া হয় তবে এটা ক্রাম্বলিং এর চান্সটা অনেক বেশি বেড়ে যেত। তাই মোটামুটি কম্প্যাক্ট করে মোটামুটি একটা স্টেবল শেপে নিয়ে নিয়ে আসা হয় হট প্রেসিং এর ফলে। এবং তারপর ফাইনাল প্রেসিংটা হয় সবদিকে সমান প্রেসারের জন্য হট আইসোস্ট্যাটিক প্রেসিং গ্যাস প্রেসার দিয়ে। তাহলে ঠিক আছে, তাহলে মোটামুটি ভালো হবে আসলে, কিন্তু কষ্ট কষ্ট অবশ্যই বেড়ে বেড়ে যাবে। যাবে, কারণ মাঝখানে আরেকটা ইন্টারমিডিয়েট স্টেজ আছে আর কি, অবশ্যই কষ্টটা অনেক বেশি। এই যে টেকনিক গুলা বলা হলো, এগুলা এগুলা একটু ওল্ড টেকনিক, মানে কম্পারেটিভলি ওল্ড টেকনিক। এখন আস্তে আস্তে আরো কিছু নিউ টেকনিক আসতেছে সিএনসি বানানোর জন্য। প্রথম টেকনিকটা হচ্ছে ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশনের মধ্যে প্রথমটা এখানে আমার 2 ভাগ আছে, তার মধ্যে প্রথমটা বলছি লিকুইড ইনফিল্ট্রেশন। ছবিটা দেখলেই বুঝতে পারবা, প্রথমে হচ্ছে যে যে রিইনফোর্সমেন্টটা নিবে সেটা একটা প্রিফর্ম তৈরি করছে, করে এটা একটা বোর্ডের মধ্যে দিচ্ছে। আর তার উপরে কোন একটা জায়গায় যে মেটাল সিরামিক ম্যাট্রিক্সটা হবে সেটাকে প্রথমে মল্টেন মানে গলিয়ে নিয়েছে, হয় নিয়ে গলিয়েছে, তারপর এটাকে পাঞ্চ করে উপর থেকে নিয়ে এসে সিরামিকের মধ্যে দিয়ে দিচ্ছে। দিলে একটা এরকম রেক্টাঙ্গেল বা স্কয়ার শেপের একটা সিএনসি তৈরি হয়ে যাবে। এটাকে বলছে লিকুইড ইনফিল্ট্রেশন। এটারই আরেকটু চেঞ্জ করে মডিফাই করে একই জিনিস কিন্তু আরেকটু মডিফিকেশন করছে, সেটা নাম দিয়েছে ম্যাট্রিক ট্রান্সফার মোল্ডিং। এখানে ছবি দেখে কি কিছু বোঝা যাচ্ছে যে এখান থেকে এখানে পার্থক্য কি?
যে এখানে দেখো এখানে যে রেইনফোর্সমেন্টটা সেটা আগে এখানে ছিল প্রিফর্ম, এখানে প্রিফর্ম না, এখানে হচ্ছে একটা সিলিকন কার্বাইড ক্লথ নিয়েছে, এটাকে প্রথমে একটা ম্যান্ড্রেল, ভিতরে একটা ম্যান্ড্রেল নিয়ে ম্যান্ড্রেলের চারপাশে আসলে ক্লথটাকে নিয়েছে, এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এটা ম্যান্ড্রেল আছে তার চারপাশে সিলিকন কার্বাইড ক্লথটাকে উইন করে মানে ম্যান্ডেলের চারপাশে নিয়ে নিয়েছে। এরপর কি করলো, এটাকে একটা হট চেম্বারের ভিতরে নিল, নেওয়ার পরে এখানে এখানে তাহলে রিইনফোর্সমেন্ট হচ্ছে সিলিকন কার্বাইড, আর কি করলো গ্লাসটা হচ্ছে এখানে গ্লাসটা হচ্ছে এখানে ম্যাট্রিক্স। তো কি করলো এরপর প্রথম যখন সিলিকন কার্বাইড এই যে ম্যান্ডেলের চারপাশে পেঁচিয়ে নিয়ে এটাকে ফার্নেসের ভিতরে নিয়ে আসলো বা হিটিং চেম্বারে নিয়ে আসলো। এরপর কি করলো উপর থেকে যে গ্লাসের স্লারি বা গ্লাসের স্লারি না স্লাজ, এটাকে অবশ্যই লিকুইড অবস্থায়, আচ্ছা এটাকে কি লিকুইড, আচ্ছা উপরটা বলেনি, এটাকে এরপরে উপরে একটা পাঞ্চিং মেশিন বা পাঞ্চার, তার মাধ্যমে এটাকে পাঞ্চ করে উপর থেকে নিচে দিয়ে দিল, দিলে দেখা যাবে যে ভিতরে নিচে যে সিলিকন কার্বাইডটা আছে কার্বাইডের মধ্যে গ্লাসটা ঢুকে যাবে। মানে অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে সিলিকন কার্বাইড পুরোটাকে ম্যান্ডেলের আকারে পেঁচিয়ে নেওয়া হয় এবং সেটা মাঝখানে গ্লাস প্লাগকে রাখা হয়, হিট দিলে গ্লাস প্লাগ মেল্ট হয়ে যায়, তারপর সেটাকে উপর থেকে পুশ করা হয়, ফর মোল্টেন গ্লাস সিলিকন কার্বাইড ক্লথের ভেতর ইনক্লুডেড হয়ে যায়। তারপর লাস্টে যেহেতু ম্যান্ডেলের সরিয়ে নিলে একটা হলো প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। এখানে গ্লাসটা তাহলে কি মেল্ট করতে হচ্ছে? জি স্যার, স্লাগটাকে মেল্ট করতে হচ্ছে। তাহলে তো সে আছে, সেই জন্য ইনফিল্ট্রেশন বলছে আর কি। এখানে হল প্রোডাক্ট তৈরি করা যাবে, আচ্ছা এখানে দেখাচ্ছে হল প্রোডাক্ট, এমনি কি সলিড প্রোডাক্ট কি তৈরি করা যেত না? এখানে স্যার সলিড প্রোডাক্ট তৈরি করতে হলে অ্যাকচুয়ালি গ্লাস স্লাগটা মেল্ট করে যে খালি জায়গা থাকে সেটাকেও তো স্যার কোনো কিছু দিয়ে ফিল করার দরকার পড়তো। এখানে স্যার সিম্পলি জাস্ট পুশ করা হচ্ছে। যদি পিস্টনটা এমন ভাবে তৈরি করা হয় যে খুবই হাই টেম্পারেচার টলারেন্ট, তবে এমন হতে পারে যেটা গ্লাস স্লাগ মেল্ট করে যে গ্যাপটা তৈরি হয়, সেই গ্যাপের ভেতরে পিস্টনটা পুরোপুরি ঢুকে যেতে পারে এবং ফলে এটার এই এলাকায় যে মোল্টেন বা ভিসকাস গ্লাসটা ছিল সেই গ্লাসটা প্রেসারাইজড হয়ে বাইরের দিকে চলে যাবে, ফলে পিস্টনটা যখন আবার তুলে নেওয়া হবে মানে পিস্টনটা উইথড্র করার সময় তো স্যার ওই পিস্টনের এই গ্যাপটা তো স্যার রয়ে যাবে। সলিডটাকে যদি এভাবে করতে হয় তবে আমরা মেটাল বা পলিমার ম্যাট্রিক্স আমরা যে টেকনিক গুলো দেখেছি সেরকম টেকনিকই অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা হল প্রোডাক্টের জন্য কিরকম সিরাপ সেরকম সিরাপ দিয়েছে আর কি, এটাও ওই লিকুইড ইনফিল্ট্রেশনের মধ্যেই পড়ছে আর কি। এরপরে আরেকটা টেকনিক বলছে, এটা হচ্ছে পালট্রুশন। ছবিটা এখানে দেখো, এখানে প্রথমে সিলিকন কার্বাইডের এখানে ফাইবার আকারেই দিচ্ছে খুব চিকন, আর নিচে হচ্ছে যে একটা এখানে সিরামিক স্লারি আছে, এখানে মিথানলের মধ্যে একটা গ্লাসের স্লারি তৈরি করার পরে যে রিইনফোর্সমেন্টটা আছে এটাকে স্লারির মধ্যে পাস করছে, পাস করলে কি হবে যে ফাইবারের গায়ে সিরামিকটা লেগে যাবে। এরপরে এরকম এটা অনেক লম্বা, যেটাকে আবার নিয়ে আসলো, দেখো এখানে আবার আবার যখন সেকেন্ডারি আরেকটা স্টেজ আছে, এখানেও কিন্তু গ্লাসের একটা মডার্ন গ্লাস আছে, সেটার মধ্যে দিয়ে আবার এই যে স্লারিগুলো ফাইবারগুলোকে পাস করছে। এখানে অসংখ্য অনেক ফাইবার আছে, সবগুলা যখন একসাথে মানে পাশাপাশি রাখছে, এটা আবার যখন স্টেজে আসছে এদের গায়ে আরো কিছু গ্লাস লেগে যাচ্ছে, তারপরে দেখে ডায়ের মাঝখান দিয়ে পাস করে ডায়ের যে শেপটা, এই যে এখান থেকে যে ফাইবারগুলো কম্পোজিট ফাইবারগুলো আসছে সবগুলোর গায়ে তো সিরামিক লেগেই গেছে, সবগুলা মিলে ডায়ের যে শেপটা সেই শেপের এখানে একটা রড তৈরি হয়ে যাচ্ছে। এটাকে পালট্রুশন নাম বলছে। তো এখানে পালট্রুশন মিলে আসলে এখানেই হচ্ছে, স্টেজটাতেই হচ্ছে আর কি। এটার প্রোডাক্টটা কেমন হতে পারে, কোনো কি কমেন্ট আছে এখানে? এটা স্যার রড বা শীট শেপ হতে পারে এবং ফাইবারের অ্যালাইনমেন্ট এখানে স্যার খুব প্রেসাইজলি কন্ট্রোল করা যাবে এবং এখানে যেহেতু এখানে যদি একটু রিলেটিভলি লো ভলিউমের গ্লাসকে একবারে মেল্ট করতে হচ্ছে, সুতরাং ম্যাট্রিক্স ট্রান্সফার মোল্ডিং এর চেয়ে এখানে টেম্পারেচার খরচটা একটু কম পড়বে, আবার প্রেসারাইজেশনও কম হচ্ছে, সুতরাং প্রেসার চেম্বারেরও খরচটা একটু কম পড়বে। মানে ম্যাট্রিক্স ট্রান্সফার মোল্ডিং এর চেয়ে এখানে খরচটা কিছুটা কম পড়বে। এটা রডের এটা রড রডের জন্য ভালো, যেখানে ফাইবার গুলোর অ্যালাইনমেন্ট খুব সেটা থাকলো, সূক্ষ্মভাবে কন্ট্রোল হ্যাঁ, করতে কিন্তু হয়। এখানে তো টেম্পারেচার একটু বেশি আছে, হ্যাঁ খরচ হয়তো বা অন্যগুলোর থেকে কম হবে, কিন্তু এটা যেহেতু মোল্টেন গ্লাস জি কাজে স্যার, টেম্পারেচার এখানে কম খরচ হবে। বেশি আছে কিন্তু লিকুইড মেল ইনফিল্ট্রেশনের চেয়ে কম, কারণ লিকুইড মেলটাকে একটা হিউজ অ্যামাউন্ট অফ লিকুইডকে মানে যে লিকুইডটা একবারে একবারে ম্যাট্রিক্সে সেটাকে একবারে মেল্ট করে রাখতে হবে এবং সেই মেলটাকে একটা হাই টেম্পারেচার অনেকক্ষণ ধরে রাখতে হয় যতক্ষণ পর্যন্ত ইনজেক্ট করা হচ্ছে
বা যতক্ষণ আপনি ইনজেক্টেড মেল্ট রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে পর্যন্ত ততক্ষণ মোল্টেন রাখতে হয়, কিন্তু স্যার এখানে দেখা যাচ্ছে যে মোল্টেন গ্লাসের ভলিউম রিলেটিভলি অনেক কম, এখানে অনেক কম সুতরাং আর কি, সেক্ষেত্রে হয়তো খরচ কিছুটা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যে টেকনিকটা এটা হচ্ছে ল্যাংসাইড প্রসেস। তো এখানে দেখো এখানে সেটআপটা কেমন। এখানে প্রথমে যে সিরামিক ম্যাট, এখানে সিরামিক ম্যাট্রিক্সটা সেটার একটা প্রিফর্ম তৈরি করছে, সেটাকে প্রথমে ওই যে ডট ডট দেওয়া এটাকে উপরে নিচ্ছে এবং কি করছে যে এটা তিন পাশেই এটাকে ব্লক করে দিচ্ছে, মানে কোনোভাবে যেন রিয়াকশন, মানে প্রিফর্মে যেন তিন তিন সাইড দিয়ে কোনো রিয়াকশন না করতে পারে সেভাবে এটাকে ব্লক করে বা এটাকে অ্যাসোলেট করে দিচ্ছে। তার নিচে একটা যে লিকুইড যে রেইনফোর্সমেন্ট যেটা হবে সেটা একটা লিকুইড, সেটা মেটাল, সেই লিকুইড মেটালটাকে নিয়েছে বা মেল্ট করে এখানে নিয়েছে বা এখানে মেল্ট করছে, এখানে মেল্ট করে নিয়েছে বাইরের থেকে। উপরে তাহলে সিরামিক, এই উপরে হচ্ছে সিরামিক ম্যাট্রিক্স, নিচে হচ্ছে রেইনফোর্সমেন্ট। এরপরে দেখো এখানে একটা মাঝখানে একটা কম্পোজিটের লেয়ার দেখানো হচ্ছে। এটা কি কেউ আগের থেকে পড়েছো যে এখানে তাহলে কি হচ্ছে? আমি বলছি এখানে স্যার আমি মোটামুটি যতটুকু বুঝেছি যে এখানে এর এর যে সাইডটাতে রিয়েক্ট করাতে হবে সে সাইডটা রেখে বাকি সব সাইডকে যাতে মেটাল দ্বারা ওয়েটিং না হয় সেজন্য কোটিং দিয়ে দেয়। যে প্রিফর্মটা তৈরি করে সেটা পোরাস, মানে এটার ভেতর দিয়ে গ্যাস পাস করতে পারবে। তো যে মেটাল যে সাইডটা দিয়ে কম্পোজিট তৈরি করা শুরু হবে সেই সাইডটাকে মেটালের মধ্যে ডোবানো হয়। আর যেহেতু এই রিইনফোর্সমেন্টটা পোরাস, সেহেতু রিইনফোর্সমেন্টের যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলো দিয়ে অক্সিজেন বা নাইট্রোজেন, রেইনফোর্সমেন্ট তো পোরাস, এই হ্যাঁ রেইনফোর্সমেন্ট। মানে রিইনফোর্সমেন্টের প্রিফর্মটা পোরাস, হ্যাঁ, রিইনফোর্সমেন্টের প্রিফর্মটা পোরাস, তাই এই পোরাস না রিইনফোর্সমেন্টের এটা ভেতর রেইনফোর্সমেন্ট না, এটা কি রেইনফোর্সমেন্ট? রিইনফোর্সমেন্ট স্যার প্রিফর্ম। তাই তাহলে তাহলে লিকুইড মেটালটা কি? লিকুইড মেটালটাই তো অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স ফর্ম করবে। তো স্যার এখন যেটা যেটা আমি এখান থেকে যতটুকু বুঝেছি যে এই লিকুইড মেটালটা যখন এই কম্পোজিটের যে আনট্রিটেড সরি কম্পোজিটের যে প্রিফর্মটা আছে যে প্রিফর্মটার কন্ট্যাক্টে আসবে তখনই সেটা অক্সিডাইজ বা নাইট্রাইডেড হয়ে যাবে। যে অক্সিডাইজ বা নাইট্রাইডেড প্রোডাক্ট থাকবে সেটার মধ্যে কিছু খুব ফাইন ক্যাপিলারি গ্যাপও থাকবে, ফলে ওই গ্যাপ দিয়ে আনরিয়েক্টেড মল্টেন মেটাল উপরে উঠতে থাকবে, আর ওপরটা পোরাস হয়ে ওপর দিক থেকে অক্সিজেন বা নাইট্রোজেন জাতীয় গ্যাস আসতে থাকে, ফলে এটা অক্সিডেজ বা নাইট্রাইডেড প্রোডাক্ট তৈরি করতে থাকবে। নিচের দিকে মেটাল অনেকটা ক্যাপিলারি অ্যাকশন, যেটাকে এখানে বলা হচ্ছে উইকিং অ্যাকশন, সেই উইকিং অ্যাকশনের মাধ্যমে উপরে উঠতে থাকবে, মানে এই চিত্র অনুযায়ী উপরে উঠতে থাকবে, আর ওপর থেকে অক্সিডাইজড এয়ার এখানে ডিফিউজ হয়ে আসতে থাকবে, মানে অক্সিডাইজিং এয়ার। ফলে ফলে এই রিঅ্যাকশনটা যদি কাইনেটিক্স এবং ডিফিউশন কন্ট্রোল করা যায় তবে দেখা যাবে যে আগে যেখানে প্রিফর্ম ছিল সেখানে মেটালের উইকিং অ্যাকশনের কারণে মেটাল উঠে আসছে এবং এবং সেটা সাথে সাথে অক্সিডাইজড হয়ে যাচ্ছে। এভাবে স্যার মেটাল মেটাল আর মেটাল অক্সাইড বা নাইট্রাইডের রিঅ্যাকশন ফ্রন্টটা আস্তে আস্তে উপর দিকে প্রিফর্মের যাবে, মধ্যে উঠতে থাকবে এবং পুরো স্ট্রাকচারটাই একটা সময় সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট কম্পোজিট হয়ে যাবে। কিন্তু কনভার্ট এখানে যেহেতু একটু কেমিস্ট্রিটাকে কন্ট্রোল করতে হবে, কিছুটা হলো কমপ্লেক্স আছে আর কি। স্যার আর ডিফিউশনকে কন্ট্রোল করাটাই সবচেয়ে কমপ্লেক্স। এখানে একটু একটু টাফ আছে, রিঅ্যাকশনটাকে ভালোভাবে কন্ট্রোল করতে হবে। এখানে শেপের কোনো সমস্যা কি আছে? যে কোনো শেপের প্রোডাক্ট তৈরি হবে নাকি না সিম্পল শেপই করলেই ভালো? প্রথম প্রথম দেখে মনে হচ্ছে স্যার রিলেটিভলি সিম্পল শেপ গুলো করাই উচিত, হ্যাঁ, কেননা বেশি কমপ্লেক্স শেপ হয়ে গেলে এর ভেতরের চ্যানেল গুলোতে ডিফিউশন কন্ট্রোল বা রিঅ্যাকশন ফ্রন্টের প্রোগ্রেস ট্র্যাক করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। অন্তত আমার কাছে প্রথমত মনে হচ্ছে এটা কোনো সিমুলেশন ছাড়া এখানে যে রিঅ্যাকশন ফ্রন্টটা কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা ট্র্যাক করাটাই মুশকিল। হ্যাঁ, তো সেজন্য আমি আমার ধারণা যে সিম্পল শেপ হলেই বেটার আর কি। কমপ্লেক্স শেপের আসলে করা যাবে না, কারণ কি কোন দিকে রিঅ্যাকশন হবে কোন দিকে হবে না এটা কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা, এরপরের টেকনিকটাকে বলছে ইনসিটু কেমিক্যাল টেকনিক। তো এখানে তোমার সিভিডি পড়ে আসছে, তো সিভিডির মাধ্যমে এখানে করা হচ্ছে। সিভিডি তোমরা জানো যে কোডিং কোডিং ডেপোজিশন টেকনিক। তো এখানে কি করছে যে এটা তোমার রেইনফোর্সমেন্ট, সেটা হচ্ছে একটা সেটাকে সাবস্ট্রেট হিসেবে নিয়ে সেটাকে সিভিডি চেম্বারে নিয়ে নিচ্ছে। আর আরেকটা দিকে কি করছে যে তোমার কিছু গ্যাসকে রিঅ্যাকশন করে একটা যে প্রোডাক্ট, যেই রিঅ্যাকশন করার পর একটা ম্যাট্রিক্স, সিরামিক ম্যাট্রিক্স সেটা তৈরি হচ্ছে। এরপরে সেটাকে ক্যারিয়ার গ্যাসের মাধ্যমে সিভিডি চেম্বারে নিয়ে আসছে। ওই যেই সিরামিক ম্যাট্রিক্সটা তৈরি হলো সেটাকেই পরে কি করছে, ব্যাপার তৈরি করে এটা সাবস্ট্রেটের উপর ডেপোজিট হয়ে যাচ্ছে। যেহেতু এটা কি যখনই রিঅ্যাকশন হচ্ছে বা একই একই স্টেজে হচ্ছে, এটাকে ইনসিটু বলা হচ্ছে আর কি।
আর যেহেতু এখানে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, যেটা নাম দিচ্ছে ইনসিটু কেমিক্যাল টেকনিক। এটা তো মনে হয় ইজি নাকি? জি স্যার, এখন স্যার নিচে এটা যে এটা এটা বিভিন্ন এটা যেহেতু একটা সিভিডি চেম্বার আছে, এটা একটু কস্টলি, অনেক কস্টলি। প্রোডাক্টের কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক কেমন হবে কি মনে হয়? এটা একটা কোটেড লেয়ার হবে আর কি, মানে এক সাইডে প্রিফর্ম এনফোর্সমেন্টের। ব্যাপারটা হচ্ছে সেরকম না। কেমিক্যাল ভ্যাপার ডিপোজিশন যথেষ্ট টাইম দেওয়া হয়। কেমিক্যাল ভ্যাপার ডিপোজিশন স্যার তো নন লাইন অফ সাইট প্রসেস। যে যদি যথেষ্ট টাইম দেওয়া হয় তবে কেমিক্যাল ভ্যাপারটা তো, কেমিক্যালের যে ভ্যাপারটা এটা তো এটা তো প্রোডাক্টের চারদিকে গ্যাস চারদিকে যাবে, ডিফিউশনের মতো ভিতরে কিছু ছড়িয়ে যাবে। ঢুকবে, হ্যাঁ ঢুকবে, সেটা ঠিক আছে, কিন্তু মেনলি কি উপরেই থাকে নাকি? নাকি তোমরা কি পড়ছো সিভিডি? সিভিটিতে আমরা পড়েছি যে সিভিটি যেটা একটা নন লাইন অফ সাইট প্রসেস, সুতরাং যে দিক থেকে গ্যাস আসবে শুধুমাত্র সেই দিকেই যে কোটিংটা পড়বে ব্যাপারটা এরকম না। যদি যথেষ্ট ডিফিউশন কন্ট্রোল করা হয়, যদি রিঅ্যাকশনের স্পিড এবং টাইমিং কন্ট্রোল করা হয়, তবে এমনও করা যেতে পারে যে আগে রিঅ্যাকট্যান্ট গ্যাসটা নেয়ার ইউনিফর্মলি এই সাবস্ট্রেটের চারদিকে ছড়ে যাবে, তারপর টেম্পারেচার বাড়িয়ে দিয়ে রিঅ্যাকশনটা স্টার্ট করতে হবে। ফলে ফলে এই কোটিংটা, এই যে রিঅ্যাকশন আছে তার চারদিকেই পড়বে। চারদিকে পড়বে, ভিতরে কি যাবে? আচ্ছা, এটা তোমরা হয়তো জানো, কোটিং কোটিং কিন্তু দুই ধরনের, ডিফিউশন কোটিং, ওভারলে কোটিং। এটা কোন ধরনের কোটিং? এটা কি স্যার বলছে তোমাদেরকে যে ডিফিউশন কোটিং কি, ওভারলে কোটিং কি? এটা স্যার মোটামুটি জানি। এখন কথা হচ্ছে যে এই প্রিফর্মটা যদি 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 মোটামুটি পোরাস হয়, মোটামুটি পুরোপুরি ইমপারভিয়াস না হয়, তবে এটা ডিফিউশন কোটিং হয় সম্ভাবনা, এবং ইনফ্যাক্ট এটা ডিফিউশন কোটিং হয় কিন্তু উচিত। এটা যদি স্যার সিম্পল সারফেস ওভারলে হয় তাহলে দেখা যাবে যে প্রিফর্মের উপর জাস্ট রিইনফোর্সমেন্ট, প্রিফর্মের উপর জাস্ট একটা ম্যাট্রিক্সের কোটিং পড়ে গেছে। এটাকে স্যার টেকনিক্যালি রিইনফোর্সমেন্ট কি বলা যায়? সেক্ষেত্রে স্যার রিইনফোর্সমেন্ট স্যার প্রপার্টি ভালো হবে না, কেননা সেক্ষেত্রে ম্যাট্রিক্স এবং কম্পোজিট ম্যাট্রিক্স এখন এবং অনেক রিইনফোর্সমেন্ট ক্ষেত্রে একসাথে হ্যাঁ, মিক্স করবে সেটা না। ঠিক আছে, প্রপার্টি ভালো হবে না, কিন্তু সেটাকেও কিন্তু কম্পোজিট বলা হয় আর কি। তুমি যখন একটু লেয়ার, একটা ডিপোজিশন লেয়ার পড়ে, ওটাকে কিন্তু কম্পোজিট বলে। এখন তুমি যদি মনে করো যে ওভারলে, ঠিক আছে, তাহলে ওভারলে না হয়ে তাহলে কি ডিফিউশন কোটিং হতে পারে, সেক্ষেত্রে ইট তাহলে ক্যান। সাবস্ট্রেট ক্রস হতে হবে। মানে তুমি যেটা বললা যে ওভারলে কোটিং যেগুলো, সেগুলোকে কিন্তু কম্পোজিট অনেক সময় বলে আর কি, যেহেতু এখানে দুইটা কনস্টিটিউয়েন্ট আছে এবং কেটে কি সেপারেট করা যাচ্ছে। তাহলে আসলে কি দুই ধরনের প্রোডাক্ট এখানে তৈরি করা সম্ভব আর কি, মানে ওভারলে এখানে স্যার কোটিং দেওয়া যেতে পারে, আবার ডিভিশন কোটিং দেওয়া যাবে যদি সাবস্ট্রেট, যদি পোরাস নন পোরাস পায় আর কি। এখানে স্যার যে রিঅ্যাকশন গুলো দেওয়া আছে নিচে, ফিগারের নিচে, এর মধ্যে প্রথম রিঅ্যাকশনটাই হচ্ছে ভুল। সিলিকন হাইড্রাইডের একই পাশে অ্যামোনিয়া হবে, এই এরর বাম দিকে অ্যামোনিয়া হবে না, স্যার রিঅ্যাকশনটা ব্যালেন্স হবে না। সেটা অবশ্য আমি দেখিনি, রিঅ্যাকশনটা আমি ভালো করে করিনি। মানে মেনলি রিঅ্যাকশনটা কি হচ্ছে এটা মেন না, কিন্তু তোমার টেকনিকটা জানা দরকার আর কি। ভুল হতে পারে, আমি এটা পরে দেখিনি, ভুল হলেও হতে পারে আর কি। আচ্ছা, এর পরেরটা হচ্ছে সোল জেল টেকনিক। তো সোল জেল টেকনিক কি তোমরা কি কোথাও পড়ে আসছো আগে? সোল কি, জেল কি, এগুলো কি জানো? সল এবং জেল এগুলো সম্পর্কে আমরা 11-12 মোটামুটি জেনেছি, কিন্তু কিন্তু এক্সপ্লিসিটলি আমাদের সল জেল টেকনিক পড়ানো হয়নি। এটা কিছুটা আইডিয়া আমরা 11-12 কেমিস্ট্রিতে পেয়েছি, কিন্তু এক্স্যাক্টলি টেকনিকটা সম্পর্কে আমাদের এক্সপ্লিসিটলি কোনো আইডিয়া কিছু নাই, কিন্তু জানা নেই। দেখো তুমি সোল কি, এটা তো যদি সল এটা কি এটা বুঝো, জেল কি তাহলেই হবে আর কি। সল এবং জেল এগুলো সল্টটা আমরা একটা খুব সাসপেন্স, কলোয়েডাল সাসপেন্ড, আর জেলটা হচ্ছে কিছু একটু solid, যখন সল বেশ তখন ভিসকাস। ভিসকোসিটি অনেক কম, ফ্লুইডিটি বেশি, এরপর এটাকে আরেকটু মানে কনডেন্স করে এটাকে জেল ফর্মে নিয়ে আসা হচ্ছে, তো জেলটা কি আরেকটু ভিসকাস সল থেকে। এখানে দেখো, হ্যাঁ, এখানেও ভিসকাস কিন্তু এবং এর মধ্যে কিছুটা ইলাস্টিসিটি আছে। কিছুটা আছে। তো এখানে যেটা করছে, প্রথমে তো একটা উপর থেকে দেখো একটা ফাইবার নিচ্ছে, যেই ফাইবারই হোক না কেন, আর যেটা সিরামিক, সেটা দিয়ে একটা সল তৈরি করছে। এরপরে যে রিনফোর্সমেন্টটা, সেটাকে সিরামিক সলের মধ্যে দিয়ে পাস করছে। পাস যখন করছে, তাহলে কি রিনফোর্সমেন্টের গায়ে সিরামিকটা লেগে যাচ্ছে। এরপরে এটাকে ম্যান্ডেলের চারপাশে র্যাপ করে নিচ্ছে ফাইবারটাকে, এবং তারপরে এটাকে যখন একটা ফার্নেসের ভিতরে আনছে, তখন হিট দেওয়া হচ্ছে, তখন তাহলে কি হবে, তখন সলটা কি হবে, জেল ফর্ম করে যাবে কিসের গায়ে, রিনফোর্সমেন্টের চারপাশে। তারপর যখন সলিড হয়ে যাবে, তখন বাইরে বের করে নিবে, ভিতরে যে ম্যান্ডেল ছিল, ম্যান্ডেলটাকে আউট করে নিলে একটা কি হলো, একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। প্রথমে সল তৈরি করলো, সলটা প্রথমে ইয়ের গায়ে লাগলো, রিনফোর্সমেন্টের গায়ে লাগলো, পরে সলটা কি হয়ে গেল, যখন ফার্নেসের ভিতরে বা কোনো একটা হিটিং চেম্বারে নিয়ে আসলো, তখন সে কি করলো, সলটা পরে জেল ফর্ম করে গেল, এবং লাস্টে আরো সলিডিফাই হয়ে পুরো একটা সলিড কম্পোজিট প্রোডাক্ট তৈরি হয়ে গেল। এরপর থেকে যে ভিতরে ম্যান্ডেল ছিল, ম্যান্ডেলটা বের করে ফেললো, তাহলে একটা হলো কম্পোজিট প্রোডাক্ট তৈরি হয়ে গেল। এখানে কিছু বলা আছে কারণ?
স্পেসিফিক্যালি স্যার তেমন বলার কিছু নেই, তবে স্যার এই চ্যাপ্টারটা মানে এই অংশটা পরে যতটুকু বুঝলাম যে এটা টিউনেবিলিটি অনেক হাই। এখান থেকে গ্লাস সিরামিক বা গ্লাস সিরামিক মানে ক্রিস্টালাইনটি কন্ট্রোল করার হিউজ স্কোপ আমার আছে। আর এটার রিয়েক্টেন্ট আর রিয়েকশন, যে রিয়েক্টেন্ট গুলো প্রিপেয়ার করা এটাই চ্যালেঞ্জ। এটা খুব ফাইন টিউন টেকনোলজি হলো এখানে ইয়েল্ডটা বেশি পাওয়া যায় না, এটা এই সিস্টেমের একটা সেটা বড় ঠিক আছে, ইল সমস্যা বেশি বলা নাই, যায়। ইল খুব বেশি নাই। আমি তোমাকে এমনি বলছি সিরামিক সিএমসি কিন্তু এখন অত অত মানে হিউজ ব্যবহার শুরু হয়নি, এখন রিসার্চ লেভেলই আছে আর কি। তো এখানে এটা কন্ট্রোল করে, এটা যে কম্পোজিট তৈরি হবে এটা কিন্তু আসলে কোয়ালিটি কন্ট্রোল করা অনেক ওয়ে আছে আর কি। এই জন্য রিসার্চ গুলো হচ্ছে, সোলজের কিন্তু অনেকেই এখন অ্যাপ্লাই করছে, রিসার্চ লেভেলে অনেকে রিসার্চ করছে আর কি। জি স্যার, রিসার্চ ডেভেলপ মানে ডেভেলপ এখন হচ্ছে, দেখেছি। এখন ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে আর কি। মানে অনেক ক্ষেত্রে এখন সলজার টেকনিক শুধু এই সিএমসি বানানোর জন্য না, অনেক ক্ষেত্রে দেখেছি সলজার টেকনিক অ্যাপ্লাই করে অনেক কিছু করছে। আচ্ছা, এরপরে আরেকটা টেকনিক বলছে যে পলিমার পাইরোলাইসিস। তো পলিমার পলিমার তো একটা পলিমার, কিন্তু এটা যখন পাইরোলাইজড হয়ে যায় তখন কিন্তু এটা একটা সিরামিকে কনভার্ট হয়ে যেতে পারে, অনেক সময় যায়। সেটাই এখানে করছে, যে প্রথমে দেখো প্রথমে কি করছে, একটা সিলিকন কার্বাইড, এটা একটা ফাইবার, যেহেতু এফ লিখেছে এটা রেইনফোর্সমেন্ট, সেটাকে কি করছে বাইন্ডারের সাথে বাইন্ডার দিয়ে স্ট্যাক করে নিচ্ছে, অনেকগুলা রেইনফোর্সমেন্টকে একসাথে করে স্ট্যাক করছে। এরপরে সেটাকে একটা ফার্নেস বা হিটিং চেম্বারের ভিতরে নিচ্ছে, সেখানে একটা পলিমার আছে, যে পলিমারই হোক আর কি। এরপরে উপর থেকে নাইট্রোজেন বা আর্গন গ্যাস পাস করছে, পাস যখনই করছে তখন কি হচ্ছে, যে যে পলিমারটা ভিতরে ছিল, এখানে একটা উদাহরণ দেওয়া আছে পলিমারের, কিন্তু নাম বলতে চাই না, যে কোনো পলিমার যেগুলো পায়োলাইসিস করা যায় সেটাই হতে পারে। এরপরে যখন নাইট্রোজেন গ্যাসটা ভিতরে আসলো, পলিমারটা পায়োলাইসিস হয়ে গেল, পায়োলাইজড হয়ে তখন সে সিরামিকে কনভার্ট হয়ে গেল। সিরামিক কনভার্ট হয়ে সে কি করলো, তারপরে বাইন্ডারের ভিতরে মানে চারপাশে লাগলো, বাইন্ডারে না, রিনফোর্সমেন্টের ভিতরে আসলো, উপরে সব জায়গায় লেগে গিয়ে একটা কম্পোজিট তৈরি হয়ে গেল। আর যে বাইন্ডার ইউজ করছিল বাইন্ডারটা পরে চলে গেল। এখানে যেহেতু পলিমারটা পায়োলাইসিস হয়ে সিরামিকটা তৈরি হচ্ছে, এটা নাম দিচ্ছে হচ্ছে পলিমার পায়োলাইসিস টেকনিক। এখানে কিছু বলা আছে? স্যার গ্যাসাস প্রোডাক্টটা রিমুভ করতে পারলেই মোটামুটি ভালো হবে। কিন্তু এটা যেহেতু গ্যাসাস প্রোডাক্ট রিমুভ হচ্ছে, সুতরাং এখানে এখানে প্রেসারটাও মেনটেন করা জরুরি, কেননা এখানে নইলে যে অংশটা পায়োলাইসিস হচ্ছে সেখানে অনেকটা ট্র্যাপড গ্যাস বা পোরোসিটি তৈরি হওয়ার চান্স আছে। সেগুলো বের করে দিতে হবে, কোনো না কোনো স্টেজে এগুলোকে বের করে দিতে হবে, নাহলে তো পরিস্থিতি থেকেই যাবে। আচ্ছা, এরপরে লাস্ট একটা টেকনিক বলছি, এটা নাম হচ্ছে সেলফ প্রপাগেটিং হাই টেম্পারেচার সিনথেসিস। এখানে দেখো এই ছবিটা একটু দেখো, প্রথমে কি করছে, প্রথমে সিলিকন কার্বাইড একটা রেইনফোর্সমেন্ট নিয়েছে হুইস্কার, আর সিলিকন নিয়েছে, কার্বন নিয়েছে আলাদা করে আর কি। এরপরে এক সাইড থেকে প্রথমে তো ব্লেন্ড করেছে, মিক্স করার পরে এক সাইড থেকে যে কোনো এক সাইড থেকে হিট করবে। হিট করলে এরপরে কি হবে, যে সিলিকন কার্বন ছিল তারা রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে সিলিকন কার্বাইড তৈরি হতে শুরু করবে। আর প্রথমেই কিন্তু জাস্ট হিট করে দেওয়া হলো, এরপরে যে রিঅ্যাকশন যখন সিলিকন কার্বাইড তৈরি হয়ে যাবে, সে নিজেই একটা কি এক্সোথার্মিক রিঅ্যাকশন শুরু করে দেবে। সে যে হিট রিঅ্যাকশন করে হিট তৈরি হবে, সেই হিটটা দিয়ে বাকি সিলিকন কার্বন রিঅ্যাকশন করে সিলিকন কার্বাইড তৈরি হবে। এভাবে আস্তে 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 দেখা যাবে কি, যে পুরো সিলিকন কার্বাইডটাই সিলিকন কার্বাইড ম্যাট্রিক্সে রূপান্তরিত হয়ে গেছে, আর সিলিকন কার্বাইড যে হুইস্কার আগে ছিল সে তো আছেই আর কি। পরে দুটো মিলে একটা কম্পোজিট তৈরি হয়ে যাবে। এখানে এখানে এটাকে সেলফ প্রপাগেটিং এই জন্যই বলছে, যে প্রথমে জাস্ট একটু কিছুক্ষণ অল্প একটু সময় হিট দেওয়া লাগছে, পরে হিট দেওয়া লাগছে না। এই কারণে এটা নাম দিয়েছে হচ্ছে সেলফ প্রপাগেটিং। হাই টেম্পারেচার কেন বলছে, এটা কি কেউ বলতে পারবা? কেননা স্যার এই এক্সোথার্মিক রিঅ্যাকশনটাই টাই ঘটে হাই টেম্পারেচারে, এবং এই রিঅ্যাকশন হওয়া যে হিট তৈরি হয় সেই হিটটাই এই পুরো প্রোডাক্টটাকে অনেক হাই টেম্পারেচারে নিয়ে যায়, এবং এই হাই টেম্পারেচারে এই সেলফ সাস্টেনিং রিঅ্যাকশনটা চলতে থাকে। এই জন্য এটার নাম দিচ্ছে হাই টেম্পারেচার। ঠিক আছে, এই কয়টাই হচ্ছে যে তোমাদের এখন পর্যন্ত যে সিএনসি বা আলোচনা টেকনিক গুলো আবিষ্কার হয়েছে আপাতত, মানে এখন পর্যন্ত এই টেকনিক গুলাই আর কি। এরপর এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আমি যদি তিনটা ম্যাট্রিক্স বললাম, তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে এখন পর্যন্ত পিএমসি, তারপরে এমএসসি, আর সিএমসি ব্যবহার জাস্ট শুরু হচ্ছে। তারপর তাহলে ম্যানুফ্যাকচারিং যে কম্পোজিট বানানো হচ্ছে কিভাবে, তিন ধরনের কম্পোজিট, সেগুলো বলা শেষ হয়ে গেল আর কি। স্বাগত, ইয়ে বন্ধ করতে পারো, এই রেকর্ডিং বন্ধ করো থাকে। Recording আমি stopped. এর পরের দিন থেকে তোমাদের যে ডিফরমেশন বিহেভিয়ার কম্পোজিটের সেগুলো একটু পড়ানো শুরু করবো। জি স্যার। রেকর্ড বন্ধ করে দাও, রেকর্ডের দরকার নেই। জি স্যার, করেছি।
তাহলে আমি এই পর্যন্ত সিটি একটা সিটি নিব আর কি, তোমরা এখন যখন দিবা তোমাদের ইচ্ছা, তোমরা যখন রেডি থাকবে আমাকে বলবা আর কি। প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যে কটা লেকচার কম্পোজিটের এগুলোর উপরে। So next I think 22 তারিখ I guess. মানে তোমাদের ইচ্ছা, আমি তো বলে দিলাম, তোমাদেরকে বলে রাখছি, এখন তোমরা কখন দিবা এটা তোমাদেরকে তোমরা ঠিক করে নিবা আর কি। স্যার আমাদের প্রেজেন্টেশন এটা তো তোমরা বলবা, এটা তো আমি তো বলতেছি, তোমার তোমার যখন তোমার ডেট দিবা তখনই, তোমাদের ডেট দিচ্ছ না। তোমাদের যখন সুবিধা হয় আমাকে একটু বলতে হবে আর কি, আগে থেকে বলবা, কারণ আমার তো সময় বের করতে হবে। প্রেজেন্টেশন তোমাদের কখন দিলে সুবিধা? স্বাগত কথা স্যার বলে একটু নিও সবার সাথে আর কি। দিশা একটু কথা বলে নেই স্যার, আমাদের তো খুব বাজে তোমাদের অবস্থা। তো সবকিছুই আছে, কাজে আমি আমারটা বলে রাখলাম, এখন তোমরা তোমাদের ইয়ে অনুযায়ী তোমাদের কখন সুবিধা হয় তোমরা আমাকে বলবা আর কি। দিশা আমাদের স্যার দুটো সিটি হয়ে গেছে, আই থিঙ্ক আরেকটা হয়ে গেলে তখন বেশি ইয়া হয়ে যাবে। আর যদি যদি সময় থাকে, মানে এখন এবার তো আমাদের কেউ মানে সববারই থাকে, ওপেন থাকে, এবারও বলছে যে যদি কেউ 5টা নিতে চায় 5টা নিতে পারবে, কাজে তোমরা যদি সময় করতে পারো পরে দেখা যাবে, কিন্তু 4টা তো নিতেই হবে আমার। স্যার সিলেবাস তো স্যার কি আনা বাকি আছে আর দুইটা নেওয়ার মানে এটার পর দুইটা নেওয়ার জন্য। হ্যাঁ না নিতে পারি আমি, তোমাদের যে বলো আমি তোমরা বললে আমি নিতে পারি, কিন্তু হচ্ছে কি তোমাদেরকে তো সময় দিতে হবে, তাই না? তোমাদের তো আর কয় সপ্তাহ বাকি আছে? এটা এটা কত নম্বর স্যার সপ্তাহ শুরু হচ্ছে এটা? আরো মনে হয় 6 সপ্তাহ বাকি। হ্যাঁ, তাহলে এরপরে 6 সপ্তাহ তোমাদের তুমি দুইটা তো তোমার দেওয়াই লাগবে সিটি আর কি। জি স্যার। হ্যাঁ, তারপর যদি একটা দিতে পারো লাস্টের দিকে, যদি সময় থাকে তোমাদের দিবা, এটা সমস্যা নেই। জি স্যার। যে আমাকে বলো তোমরা যখন দিতে চাও, মানে সিটি সিলেবাস বলে ফেলাম, তোমাদের তোমাদের সুবিধা মতো সময় দিবা তোমরা আর কি। জি স্যার। রোল কল শুরু করছি। রোল 1, ইয়েস স্যার রোল 2, Present, sir. 3, Present, sir. 4, Present, sir. 5, Present, sir. 6, Present, sir. 8, Present, sir. 9, Present, sir. roll 9, roll 9 9, 10, Yes, sir. Roll 10. 11, প্রেজেন্ট স্যার। 12, Yes, sir. 13, Present, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, ইয়েস স্যার 19, Yes, sir. 20, roll 20, 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, roll 24 9, 25, Yes, sir. 27, Yes, sir. 28, roll 28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 33, ইয়েস স্যার 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, ইয়েস স্যার 40, Yes, sir. 41, Yes, sir. 42, ইয়েস স্যার 44, 44 আর কি আছো 44, 45, Yes, sir. 46, Yes, sir. 47, Present, sir. 47. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 12, 13 বাজে 20, 13 বাজে 29, 12 বাজে 19, Yes, sir. আবার একটু Sir, দেখো roll 20. Sir, আমি 16 by আমি 24. আমি বলতেছি রোল 9 কি আছো? রোল 20 কি আছো? Yes, sir. Roll 20. রোল 24, জি স্যার 24 আছে 28, স্যার 28 আছে কিন্তু একটু মাইকের সমস্যা তো ঠিক আছে 44, নাই 13 বাজে 20, 29 কেউ কি আছো? ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, তোমাদের সাথে আবার আগামীকালকে রোববারে ক্লাস, সকালে ক্লাস আছে। এরপরে যে স্লাইডটা আছে সেই স্লাইডের অর্ধেকটা পড়াবো আমি আর কি। এরপরে ক্লাসে হচ্ছে তোমার এই যদি তোমরা স্লাইডে একটু যাও, পরের স্লাইডটা একটু বড়, ওইটার প্রথম অংশ পড়াবো আর কি। এরপরে যে স্লাইডটা আছে
30 লেকচার 31 এটা প্রথম দিকের কিছু অংশ আমি পড়াবো, আর বাকি অংশ পরের দিনে, 2 দিন মিলে এপ্রিল লেকচারটা শেষ হবে। ঠিক আছে, ভালো থাকো তাহলে সবাই। থ্যাংক ইউ, আমি লগ আউট করছি।
sir.